স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আপনারা এরই মধ্যে জেনে গেছেন মেহেদী হাসান মিরাজ পাকিস্তান সুপার লিগে খেলার সুযোগ পেয়েছেন। তাছাড়া সাকিব আল হাসান পিএসএলে খেলছেন, আইপিএলে খেলছেন মুস্তাফিজুর রহমান। তারা এরই মধ্যে প্রথম ম্যাচটা খেলে ফেলেছেন। এবারের আইপিএল এবং পিএসএলে তাদের ম্যাচ নিয়ে পর্যালোচনা করবো। আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম। মমিনুল, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। মেহেদী হাসান মিরাজ তো বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে এবারের পিএসএল এর সুযোগ পেলেন, আর সাকিব এরই মধ্যে প্রথম ম্যাচটা খেলে ফেলেছেন। মিরাজ আসলে কতটুকু সুযোগ পাবেন আপনার মনে হয় খেলার? সুযোগ পেতে পারেন, কারণ যেহেতু তিনি সিকান্দার রাজার জায়গায় যাচ্ছেন, যেহেতু ওই জায়গাটাতে আপনার লাহোর কালান্দার্স যে জিনিসটা দরকার হবে, যেটা অফ স্পিনার দরকার হবে, যদি একজন অলরাউন্ডার দরকার হবে। সাকিব অলরাউন্ডার হিসেবে আছেন, কিন্তু সাকিব কতটা ব্যাটিং করতে পারছেন বা পারবেন সেটা অনেক বড় প্রশ্নের ব্যাপার। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন যে সাকিব লাস্ট কিছুদিন আগে দুবাইয়ে প্র্যাকটিস করেছিলেন এবং ওই কয়েকদিন প্র্যাকটিস করে তিনি পিএসএল খেলতে আসলে কিন্তু ব্যাটিংটা কিন্তু তিনি ভালোভাবে করতে পারেননি। গোল্ডেন ডাক মেরেছেন এবং আপনি যদি বোলিংটা খেয়াল করেন, গতকাল যে খুব ভালো বোলিংও করেছেন সেটাও বলা যায় না। আবার এরকম ম্যাচে আপনি একটু রান কনসিড করতে পারেন এরকম একটা সম্ভাবনা থাকে, কারণ 13 ওভারের ম্যাচ, সবাই চায় অ্যাটাকিং মোডে খেলার জন্য। কিন্তু সাকিব যে সময়টাতে সেকেন্ড ওভার করছিলেন তখন 10 নম্বর ওভার খুব সম্ভবত, এবং তিনি বোলিং করছিলেন আহমেদ দানিয়ালের বিপক্ষে। সো ওই সময় কিন্তু তাকে দুটো ছক্কা মেরেছেন, ওই ওভারতে 13 রান নিয়েছেন। তার মানে সাকিবকে কিন্তু আপনি যে ধরনের সাকিবকে আপনি চান্সে যে ধরনের ওই সিচুয়েশনটা সাকিব পাননি, আসলে সাকিব পাননি, এবং লাহোর কালান্দার্সও তার কাছ থেকে সেই পারফরমেন্সটা পাননি। হয়তো প্রথম ম্যাচ, এই কারণে অনেকদিন পর 6 মাস পর ক্রিকেটে ফিরেছেন, এই কারণে হতে পারে। আবার মিরাজের দিকে যদি আপনি দেখেন, মিরাজ লাস্ট যে বিপিএলটা বাংলাদেশের হলো সেখানে তিনি টপ পারফর্মার ছিলেন, বল হাতে তিনি খুব ভালো করেছিলেন, ব্যাটিংও ভালো করেছিলেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি সুযোগ পাননি। কারণ এর একটা বড় কারণ যে তিনি যে জায়গাটার জন্য খেলেন বা যে জায়গাটায় তিনি লড়াই করেন, সেখানে তার চেয়ে বেটার একটা অপশন বিসিবির কাছে এখন আছে, যেটা হচ্ছে শেখ মাহিদি। আপনি নিশ্চিতভাবে খেলাতে যাবেন, পাশাপাশি আপনি রিশাদ হোসেন। সো রিশাদ আর শেখ মাহিদি থাকলে আপনাকে জাতীয় দলে তো আপনার মিরাজের খুব বেশি দরকার নেই, কিন্তু তিনি তো আর একেবারে খারাপ ক্রিকেটার না। সো আপনি সাম্প্রতিক সময় তার ওয়ানডে যদি বলেন, টেস্ট বলেন, সেখানে ফর্মটা ভালো, টি20ও যদি আপনি ধরেন বিপিএল সহ, সেখানে ফর্মটা ভালো। সো তিনি যদি ওইখানে সুযোগটা পান, যেহেতু ওইখানে পাকিস্তানের ব্যাটিং উইকেট থাকবে, পাকিস্তানটা কিন্তু তার ভালো করার ওই সামর্থ্য আছে। আপনি যদি রাওয়ালপিন্ডির কথা মনে থাকে, আপনার রাওয়ালপিন্ডির টেস্টে সেখানে তিনি ভালো ব্যাটিং করেছিলেন, বোলিং করেছিলেন। সো আমার কাছে মনে হয় লাহোরের ওই কাজটা, সুযোগটা তিনি কাজে লাগাতে পারবেন। আরেকটা ভালো বিষয়, মেহেদী হাসান মিরাজ কিন্তু খুবই ভার্সেটাইল একজন ক্রিকেটার। তিনি একদম ওপেনিং থেকে শুরু করে 7-8 নম্বর পর্যন্ত ব্যাটিং করতে পারবেন, যে কোনো সিচুয়েশনে বোলিং করতে পারবেন। চাইলে আপনি একদম শুরুর দিকে বোলিং করাতে পারবেন, শেষের দিকে বোলিং করাতে পারবেন। এটা আসলে মিরাজকে মানে অন্য যে ক্রিকেটার আছেন তাদের থেকে একটু বেটার একটা পজিশন দিচ্ছে কিনা। অবশ্যই, কিন্তু মিরাজের একটা জায়গাতে যে ঘাটতিটা, সেটা হচ্ছে যে মিরাজ বোলিংটা টি20তে আসলে এত বেশি প্রপার না। আপনি ধরুন বাংলাদেশের মিরপুরের উইকেটে বোলিং করা আর হচ্ছে রাওয়ালপিন্ডির ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে বোলিং করা খুব টাফ। আবার এমন না যে তিনি ভালো বোলিং করতেও পারেন না। আপনি যদি টেস্টের কথা বলেন, সেখানে তিনি ভালো করেছেন, কিন্তু টেস্ট আর টি20র বলের একটা বড় ফারাক, খেলার ধরনে, অ্যাপ্রোচে একটা বড় পার্থক্য করেছে। সেই কারণে কিন্তু আপনি টি20তে মিরাজকে ওই জাতীয় দলেও যখন খেলেছেন, খুব বেশি কিন্তু বল হাতে আপনি সাফল্য পেতে দেখিনি, যতটা তিনি ওয়ানডে এবং টেস্টে তিনি যতটা ভালো করেছেন। সো এখানে একটা রিস্ক থেকে যাবে। সো কিন্তু লাহোরের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে, তাদের বোলিং অপশনসগুলো অনেক বেশি। আপনি যদি খেয়াল করেন যে শুরুতে তারা সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, পরবর্তী তারা হারিস রৌফ আছেন, সাকিব আল হাসান যেহেতু থাকবেন, আরেকজন কেউ একজন আছেন, আসিফ আফ্রিদি আছেন। সো তারা তো 4-5 জন অলরেডি আছেন। সো মিরাজ হয়তো 6th অপশন হতে পারেন। সো তখন আপনার আসলে খুব বেশি প্রেশারটা নিতে হবে না, যে কারণে আমার কাছে মনে হয় যে মিরাজ যদি 2 ওভারও বোলিং করে, আবার ক্রুশালটা আপনি যদি এমন মিরাজকে আপনি বোলিং করাতে পারেন ঠিক মতো, যে পাওয়ার প্লের পরে ওই মিডল ওভারটাতে আপনি যদি একটু বোলিং করাতে পারেন, সেক্ষেত্রে মিরাজ বেটার অপশন আপনার জন্য হতে পারে। সো ব্যাটিং ওয়াইজ যদি আপনি চিন্তা করেন, তাদের টপ অর্ডার 4 নম্বরে যদি ব্যাটিং করেন, তাহলে আমার মনে হয় যে এটা ভালো হতে পারে। কারণ সিকান্দার রাজা কিন্তু ওই 4-5-এ ব্যাটিং করছিলেন। আপনি ওদের টপ অর্ডারটা যদি আপনি খেয়াল করেন, যে মোহাম্মদ নাইম আছেন, ফাকর জামান আছেন, 3 নম্বরে আবদুল্লাহ শফিক, কালকে কুশাল পেরেরা খুব সম্ভবত 4 নম্বরে খেলেছেন, 5 নম্বরে রাজা খেলেছেন। সো আমার কাছে মনে হয় যে সাকিবের চেয়ে আগে ব্যাটিং মিরাজ পাবেন। সেটা তিনি কীভাবে কাজে লাগান সেটাই হচ্ছে বড় ব্যাপার। কারণ তিনি যেহেতু, আপনি যদি টেকনিক্যালি চিন্তা করেন, তার খুব সময় সেকেন্ড
ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাওয়া, এর আগে কোন একটাতে পেয়েছিলাম ভুলে গেছি। তো এটা তার প্রথম খেলতে যাবেন তিনি। তিনি যদি এখানে ভালো পারফর্ম করতে পারেন এমনও সুযোগ থাকবে যে পরের সিজনে তাকে রিটেন করে দিয়েছে, কারণ পিসিবির কিন্তু নতুন রুলস দিয়ে দিয়েছে, যেমন ভারতে আপনি রিটেন করতে পারবেন না যারা পরবর্তীতে দল পেয়েছেন, কিন্তু আপনি পিএসএল এ কিন্তু রিটেন করতে পারবেন। যদি এলিমিনেটর ম্যাচ খেলার সুযোগ পাবে, সেখানে ম্যাচ জিতলে প্লে কোয়ালিফায়ার সুযোগ থাকবে, তারপর ফাইনালে সুযোগ থাকবে, বিশাল ম্যাচ খেলার সুযোগ থাকবে। অন্তত একটা ম্যাচে যদি গেম চেঞ্জিং বোলিং বা ব্যাটিংটা করতে পারেন মিরাজের জন্য অনেকটা প্লাস পয়েন্ট। পরের বছরের পিএসএল এর দরজাটা খুলে যেতে পারে, সো ওই চান্সটা তার থাকবে, সেটাকে তার আসলে বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। সাকিব আল হাসানের পারফরমেন্সটা একটু বলি। আর লাহোর কান্দাস কালকে কিন্তু জয় পেয়ে প্লে অফে কিন্তু চলে গেছে, এটা তাদের জন্য দারুণ একটা অ্যাডভান্টেজও বলা যায়। দল হিসেবে খুব একটা কিন্তু তারা কিন্তু শুরুর দিকে খুব একটা ভালো একটা ছন্দেও ছিল না, সেটা কিন্তু তাদের পিএসএলটা মাঝখানে থমকে গিয়েছিল, তারপর আবার এইভাবে শুরু করা, এটা কিন্তু একটা টাফ একটা সিচুয়েশন। এর মধ্যে তারা যে কামব্যাকটা করেছে এটা আসলে দারুণ ব্যাপার। তবে সাকিব কি এই পারফরমেন্স দিয়ে টিকতে পারবেন কিনা? আসলে এই মুহূর্তে আসলে লাহোরের খুব বেশি অপশন হাতে নেই। আপনি যদি চিন্তা ভাবনা করেন তাদের একাদশের বাইরে কে বসে আছেন, ভানুকা রাজাপাকসা। এখন আপনি যদি ভানুকা রাজাপাকসাকে খেলাতে চান, আপনার একটা বোলিং অপশনস কমে যেতে পারে, সো একটা ভয় থাকতে পারে, তখন আপনার আসিফ আফ্রিদিকে খেলাতে হবে। সো আপনি যখন আসিফ আফ্রিদিকে খেলাবেন, তিনি সাকিবের যে একটা ক্যালিবার আছে সেটা কি আপনি আসলে প্রপারলি আসিফ আফ্রিদির কাছে পাবেন? অবশ্যই সেটা পাবেন না। সো এই একটা ব্যাপার থাকবে। এবং লাহোর কালান্দার যে জিনিসটা চিন্তা করছে যে সাকিবের ইনক্লুশনটা তাদের টিম ওয়াইজ মোরালি বুস্ট আপ করবে, কারণ সাকিব যে টাইপের অলরাউন্ডার, গ্লোবাল স্টার তিনি, সো তিনি একাদশে থাকলে ধরুন শাহিন আফ্রিদির জন্য ক্যাপ্টেন্সি করতেও একটা সহজ হতে পারে, যদি একটা ইনপুটের প্রয়োজন হয় তিনি দিবেন। কালকে যদি আপনি খেলাটা দেখেন, শাহিন আফ্রিদির সঙ্গে তাদের যে চলাফেরাগুলো বা কথাবার্তাগুলো খুবই হাস্যোজ্জ্বল মনে হচ্ছিল, খুব কতদিন ধরে তাকে দারুণভাবে আসলে স্বাগত জানিয়েছে। আমি দেখছিলাম সামিন রানা, তিনি আসলে সাকিবকে নিয়ে অনেক কথাবার্তা বলেছেন, সাকিবকে নিয়ে প্রেস রিলিজ দেওয়ার সময় কথা বলেছেন, সাকিব গ্লোবাল স্টার তার দলে যোগ দেওয়াটা আসলে দারুণ একটা ব্যাপার, ওইভাবে আসলে বিবেচনা করা হচ্ছে সাকিব। এখন লাহোর কালান্দার্স তাকে বিবেচনা করছে, কিন্তু পারফরমেন্স ওয়াইজ আপনি আসলে কতটা নিজেকে ওই জায়গাটাতে নিয়ে যেতে পারছেন সাকিবের জন্য, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাকিবের ব্যাটিংটা কিন্তু অনেক দিন ধরেই সমস্যা চলছিল, সে কারণে তিনি গত বিপিএলটা থেকেই মনে হচ্ছে চোখের সমস্যার কারণে সাকিব ব্যাটিংটা একদম পারছে না। এটা আসলে পিএসএল এর প্রথম ম্যাচটাতেও দেখা গেল যে সেটা আসলে কাটিয়ে ওঠার কোনো লক্ষণ আসলে দেখা যায়নি। এখন দেখার বিষয় সাকিব কি পরবর্তী কোনো ম্যাচে এই সমস্যাটা কাটিয়ে উঠে একটা ভালো। আমার কাছে মনে হয় না সাকিব এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবেন, কারণ আপনি যখন 6 মাস ক্রিকেট খেলবেন না, আপনি 6 মাস ক্রিকেট না খেলে প্র্যাকটিস না করে আপনি হুট করে দুদিন নেট বলারের বলে আপনি প্র্যাকটিস করলেন, আর এসে আপনি শাহিন শাহ আফ্রিদি বা ধরুন নাসিম শাহকে এসে ছক্কা মেরে, এটা খুবই টাফ। কারণ হলো পাকিস্তান সুপার লিগ, আইপিএল এইসব ফ্র্যাঞ্চাইজি লিগ কিন্তু ইন্টারন্যাশনাল টি-20 খুব কাছাকাছি, মানে এইসব জায়গায় আপনি হুট করে এসে পারফর্ম করে দিবেন, এটা আসলে মানে আপনি এসে একটা 50 মেরে দিলেন আর হয়ে গেল। তো সাকিবের এই চান্সটা কম। সাকিবের যে জিনিসটা করতে হবে, সাকিবের বল হাতে যেটা পারফর্ম করতে হবে, কারণ সাকিবের সবচেয়ে স্ট্রং জোনটা হচ্ছে এখন বোলিং। তো সাকিব যদি বোলিং এ ধরেন এমন হয় যে 4 ওভারে 20 রান দিয়ে, আর সাকিব যদি হয়তো মানে চোখে যদি দেখতেও ওইভাবে না পান, সাকিবের বোলিং লাইন এবং লেনটা কিন্তু তার এত 18 বছর 20 বছরের ক্যারিয়ার, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। তিনি আসলে ওইটা মেইনটেইন করে বোলিং করতে, চোখে যখন পুরোপুরি সমস্যা ছিল তখন সাকিবের বোলিং নিয়ে খুব বেশি সমস্যা ছিল না, উইকেটও পাচ্ছিলেন। উইকেটও পাচ্ছিল। সো সাকিবের যেটা করতে হবে, ব্যাটিং এ না পারলেও অন্তত লাহোরকে বোলিং এ ওই অ্যাডভান্টেজটা দিতে হবে যে 4 ওভার বোলিং করছেন, আপনি 20 রান দিচ্ছেন বা 25 রান দিচ্ছেন, কিন্তু 3-4টা উইকেট নিচ্ছেন, অথবা আপনি 4 ওভারে 15 রান দিচ্ছেন। সো যে কোনো একটা দিকে আপনাকে ওই অ্যাডভান্টেজটা আপনার লাহোরকে দিতে হবে, কারণ লাহোর আপনাকে মানে এত টাকা দিয়ে ইনভেস্ট করেছে, আপনার উপর আস্থা রাখছে, সো ওটা তো অবশ্যই করতে হবে। তো আমার কাছে মনে হয় যে পরের ম্যাচগুলোতে সাকিব ভাইটাল রোল প্লে করতে পারেন, অন্ততপক্ষে বল হাতে। আমরা একটু মুস্তাফিজুর রহমানকে নিয়ে কথা বলি। তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন এবার আইপিএলে। এর আগের দিনই কিন্তু আমরা দেখছিলাম যে মুস্তাফিজুর রহমান কিন্তু বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটা খেলেছিলেন। 24 ঘন্টার ব্যবধানে আরেকটা ম্যাচে মাঠে নেমে গিয়েছিলেন আইপিএলে। তার ফেরাটা আসলে কেমন হলো? উইকেট পাননি, তবে বোলিংটা কি মোটামুটি ভালো হয়েছে কিনা? না, যে ধরনের উইকেট ছিল ওই ধরনের উইকেটে আপনি আরও বেশি রান কনসিড করতেই পারতো মুস্তাফিজুর রহমান। আপনি যদি খেয়াল করে দেখেন, তাদের একেবারে প্রথম ওভারে যখন আকসার প্যাটেল এলেন, পরের ওভারে নাটারাজান আসলেন, দুজনেই কিন্তু খুব ভালো বেশি রান দিয়ে গেলেন। পরের ওভারে যখন আকসার প্যাটেল আবার আসলেন, তখন কিন্তু আবার খুব সম্ভবত 14-15 রান দিয়ে গেলেন। সো তখন এই সময় প্রতি ওভারে আমি দেখছিলাম যে 4 ছক্কা হচ্ছিল। মুস্তাফিজুর রহমান যে ওভারটার মধ্যে আসলেন, তিনি একটু আটো-সাটো বোলিং করার চেষ্টা করেন। প্রথম ওভারটায় আসলে কোনো বাউন্ডারি খরচ করেনি, এটা আসলে দারুণ ব্যাপার। হ্যাঁ, সো প্রথম ওভার তিনি মধ্যে খুব সম্ভবত 6 রান দিয়েছিলেন। পরের ওভারটা যখন তিনি এলেন তখন তিনি 7 রান দিয়ে গিয়েছিলেন। সো প্রথম 2 ওভারে 13 রান। সো যেখানে 200 রানের ম্যাচ, দুজন ওপেনার আপনাকে দেধারসে পিটাচ্ছে, সো এরকম একটা ম্যাচে আপনি প্রথম 2 ওভারে 13 রান দিয়েছেন। আপনি যদি লাস্ট
তিনি যখন তৃতীয় ওভারটা করতে আসলেন, আপনি যদি খেয়াল করেন প্রথম বলটা তার আসলে ডিউয়ের কারণে, কারণ টসের সময় কিন্তু ওই আকসার প্যাটেল কিংবা শুভমান গিল দুজনেই বলছিলেন যে ডিউ একটা বড় ফ্যাক্টর হবে। সো যখন ডিউ একটা বড় ফ্যাক্টর হয়, যখন আপনি 200 রান করে কোনো দলের বিপক্ষে জিততে পারবেন না, সো এরকম একটা পজিশনে যখন আপনি শেষের দিকে বোলিং করতে আসছেন, প্রথম বলটা কিন্তু তার ডিউয়ের কারণে কিন্তু বলটা হাত থেকে ছুটে গেছিল, তিনি কিন্তু ইয়র্কার করার চেষ্টা করেছেন, যেটা আপনি ফোর্থ বা ফিফথ বলে আপনি খেয়াল করেন সুদর্শন কিন্তু সেম বলটা করেছিলেন। সো ওই বলটা ছুটে না গেলে হয়তো ওই 4টা হতো না। সো আর আপনি যদি বাকি হিসাব করেন যে তাহলে ওই 4টা না হলে কি হতো, 11 রান 7 রান যেত। সো 7 রান গেলে আপনি 4 ওভারে 20 রান, 3 ওভারে 20 রান, খুবই ভালো, খুবই ইকোনমিক্যাল। হ্যাঁ, হয়তো এটা কি হতে পারতো, মুস্তাফিজ যদি একটা উইকেট পেতেন, 2টো উইকেট পেতেন, এটা দিল্লির জন্য আরো বেটার হতো, নিজের জন্য খুব ভালো। তবে আমি একটা জিনিস দেখলাম যে উইকেট নেওয়ার মতো ওইরকম সুযোগও আসলে করতে পারেননি। আমি স্পেশালি ব্যাটসম্যানদেরই কৃতিত্ব দিব, শুভমান গিল এবং সাই সুদর্শন, তারা আসলে একদম একটা ক্লিন একটা ব্যাটিং, খুবই ঠান্ডা মাথায় তারা যে বাজে বলের মেরিট বুঝে খুবই দারুণ ব্যাটিং করছিলেন, যেটা মারার বল মারছিলেন, যেটা ছাড়ার বল ছাড়ছিলেন, এভাবে রান করছিলেন। মানে গুজরাটের এবারে সাফল্যের কিন্তু মূল মন্ত্রটাই হচ্ছে এটা, যে এই দুজন আপনাকে অন্তত 15 ওভার বা 10 ওভার ব্যাটিং করে দিয়ে যাবেন, অন্তত একজন যেন একটা প্রান্তে যেন থাকে, একজন যেন অন্তত 15 ওভার 16 ওভার ব্যাটিং করতে পারেন। এবং কালকে দুজন যে ধরনের ব্যাটিং করেছেন, তারা কিন্তু প্রত্যেকটা বল হিট করে। আপনি তাদের খেলা দেখলে আপনি বুঝবেন না যে এটা ট্রাভিস হেড কিংবা অভিষেক শর্মা প্রত্যেক বলে ছক্কা মারছেন আর 200 রান হয়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। তারা কি করছেন, 4টা বল হয়তো দেখে খেলছেন, সিঙ্গেল বের করছেন, 2টা বলে অ্যাটাক করছেন, 2টা বলে দুটা 4 বা একটা ছক্কা মেরে দিচ্ছেন, রান হয়ে যাচ্ছে 10 থেকে 11 বার। সো এইটা হচ্ছে তাদের টেকনিক্যাল। সো আপনার যখন একটা ব্যাটসম্যান যখন এইভাবে দেখে শুনে খেলবেন, সো আপনার জন্য উইকেট পাওয়াটা খুবই কঠিন। আর টেকনিক্যালি যদি আপনি চিন্তা করেন, শুভমান গিল এবং সাইদ হাসান খুবই সাউন্ড ব্যাটসম্যান। এই পুরো টুর্নামেন্ট জুড়ে তারা দুজনে খুব ভালো ছন্দে আছেন। হাইয়েস্ট রান করার 600-র মতো রান করেছেন, 600-র বেশি রান করেছেন খুব সম্ভবত, গিলও 600-র মতো রান করেছেন। সো এরকম দুজন ব্যাটসম্যানকে আউট করতে আসলে সহজ ব্যাপার না। সো তারা যে কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারেন, সেটা লাস্ট 11-12 ম্যাচে তারা দেখিয়েছেন। সো মুস্তাফিজের পারফরমেন্সটা আমার কাছে খুব বেশি হতাশার না। আমি বলবো যে এতদিন পর 24 ঘন্টার ভিতরে আপনি ভারতে গেছেন, তারপর এতদিন পর IPL ফিরেছেন, হুট করে এসে আপনি পারফর্ম করে দেবেন, ব্যাপারটা আসলে এত সহজ না। তারপরও 3 ওভারে 24 রান, হ্যাঁ এটা হয়তো আর একটা উইকেট যদি পেতেন তাহলে হয়তো আরো একটু বেটার হতে পারতো, বা তার দলটা যদি জিততো তাহলে হয়তো আপনি বলতে পারতেন যে না খুব ভালো, মানে ডিজিটটা একটু ভালো দেখাবো। তবে আরেকটা বিষয়, তাদের আসলে 2টা ম্যাচ পরেই আরেকটা ম্যাচ আছে। সো মুস্তাফিজুর রহমানের জন্য ভালো একটা কিন্তু সুযোগ আছে তার আসলে কামব্যাক করার। হ্যাঁ, যদি 21 তারিখে খুব সম্ভবত তাদের মুম্বাইয়ের বিপক্ষে খেলা আছে। সো ওই ম্যাচটাতেও একটা বড় চ্যালেঞ্জ থাকবে, কারণ আপনি যদি প্লে অফে যেতে চান, মুস্তাফিজদের জিততেই হবে, মানে মুম্বাইকে হারাইতে হবে। আপনি আর পাঞ্জাবের বিপক্ষে জিতেন না জিতেন, আপনাকে মুম্বাইয়ের বিপক্ষে জিততে হবে, কারণ আপনি যখন মুম্বাই ভালো একটা দল, মানে তারা, কারণ মুম্বাইয়ের 14 পয়েন্ট, প্লে অফে যাওয়ার জন্য কন্টেন্ডার, দিল্লির হচ্ছে 13 পয়েন্ট। সো আপনি যখন মুম্বাইকে হারাবেন তখন আপনার হবে 15 পয়েন্ট, মুম্বাইয়ের হবে 14 পয়েন্ট। তো শেষ ম্যাচে মুম্বাই খেলাটা হচ্ছে পাঞ্জাবের সাথে যদি ম্যাচটা তারা হেরে যায়, তার মানে হচ্ছে আপনি 15 পয়েন্ট নিয়ে আপনি প্লে অফে যেতে পারেন। এক ম্যাচ জিতেও আপনি প্লে অফে যেতে পারেন, কিন্তু সেটা করতে হবে মুম্বাইয়ের সাথে আপনার জিততে হবে, যেহেতু ওয়াংখেড়েতে খেলা। সো কাজটা খুব সহজ হবে এটা বলা যাবে না, টাফ। তবে আমার কাছে মনে হচ্ছে ওয়াংখেড়ের উইকেটটা এবার একটু স্লোই মনে হচ্ছে। সো মুস্তাফিজ কিন্তু এইরকম স্লো অ্যান্ড লো উইকেটে একটু ভালো করেন, এর একটা ভালো একটা সুযোগ হতে পারে। বেশিরভাগ উইকেটগুলো 160-65 ছিল, কিন্তু কিছু কিছু ম্যাচে কিন্তু আপনি দেখবেন 200। এখন আসলে দেখার বিষয় কোন উইকেটে খেলে। হয়তো মুস্তাফিজুর রহমানকে দেখে ওই পরিকল্পনা অনুযায়ী একটা বিগ স্কোরিং উইকেটেও খেলতে পারে মুম্বাই। এটা হতে পারে যে তারা বিগ স্কোরিং, তাদের আসলে খুবই ভালো ব্যাটাররা আছেন। আমি যদি বলি যে রোহিত শর্মা, তাদের ওপেনার যারা আছেন তারা কিন্তু খুবই ভালো করছেন, সবাই ফর্মে রান করতে পারেন। এর জন্য তাদের পরিকল্পনা থাকতে পারে যে তারা এই জিনিসটা বুঝে গেছেন যে দিল্লি 200-র বেশি রান করতে পারে না। সো মুম্বাই যদি 200-র বেশি রান তারা করতে পারবে, নিজেরাও আগে ব্যাটিং করলে করতে পারবে। সো এই চ্যালেঞ্জটা তারা নিতেই পারে যে স্লো উইকেটে হয়তো মুম্বাইয়ের সাথে দিল্লি এবারের আসলে কিন্তু মানে 2টা ম্যাচে এরকম ভালো একটা টার্গেট দিয়ে হারলো। একটা ম্যাচে আপনার অবশ্যই মনে আছে অভিষেক শর্মা, ট্রাভিস হেডরা, অভিষেক শর্মা একটা অতি দারুণ একটা ইনিংস খেলেছিল। সেই ম্যাচটাতেও কিন্তু KL রাহুল সেঞ্চুরি করেছিলেন বা কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু সেই ম্যাচটাকে তারা কিন্তু ডিফেন্ড করতে পারেনি। সো এবার আসলে এই বেশি রান করলেও আসলে আপনি যে ডিফেন্ড করতে পারছেন, এটা একটা বড় সমস্যা। এই জন্য হয়তো মুম্বাই মানে ওই পরিকল্পনাটা নিতে পারে যে তারা বেশি রান উইকেটে খেলবে। আর যদি স্লো উইকেটে খেলে, যেটা 160-65 এরকম হয়, তাহলে তো মুস্তাফিজের জন্য সোনায় সোহাগা ব্যাপার। সো দেখা যাক আসলে উইকেটটা কেমন হয়, তার উপর আসলে বিবেচনা করা যায়। তবে মুস্তাফিজের জন্য চ্যালেঞ্জ থাকবে যে মুম্বাইয়ের হয়ে তিনি যদি একবার খেলেছেন ওয়াংখেড়ের উইকেটে, খুব বেশি ম্যাচ পাননি সেবার তিনি, কিন্তু এবার তার একটা চ্যালেঞ্জ থাকবে, তিনি যেন এখানে ভালো করতে পারেন। কারণ মুম্বাইয়ের মাটিতে মুস্তাফিজের রেকর্ডটা খুব বেশি ভালো না, কিন্তু যখনই তিনি খেলেছেন তখনই তিনি একটু খরুচ হয়েছিলেন। সো এবার দেখা যাক আসলে কেমন করতে পারেন। ধন্যবাদ মুমিনুল, আমাকে সময় ধন্যবাদ।
দর্শক, ক্রিক ফ্রেন্ডস নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।